ওয়াইফের সাথে খুনসুটি করে দিনগুলো ভালোই কাটছিল প্রীতমের, কিন্তু এরই মধ্যে বাসায় হাজির হয় বন্ধুর রাশেদ আর তার জাপানি স্ত্রী ইরা। বন্ধুর সুন্দরী বউকে দেখে প্রীতমের যেন মাথা ঠিক থাকে না। সে শুরু করে দেয় বন্ধুর বউয়ের সাথে ইটিস পিটিস। তবে এই জাপানি বউ কিন্তু কম যায় না। হঠাৎ একদিন প্রীতম জানতে পারে এক ভয়াবহ সত্যি, তার বন্ধুর বউ আসলে কোনো মানুষই নয়। তাহলে সে আসলে কে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। গল্পের শুরুতেই দেখা যায় অনুকে। সে ছাদ থেকেই শুকনো কাপড় তুলে আনছে। অন্যদিকে অনুর স্বামী প্রীতম তখন গেম খেলায় মগ্ন। অনু কাপড়গুলো গুছিয়ে রাখতে বললেও প্রীতম পাত্তা দেয় না, কারণ গেমের নেশা তাকে ছাড়ছেই না। অনু পেশায় একজন সাকসেসফুল লয়ার। অফিসে যাওয়ার আগে সে রেডি হয়ে নেয়। অন্যদিকে প্রীতম কোনো কাজই করে না। বের হওয়ার সময় প্রীতম অনুর কাছে হাত খরচের টাকা চায়। অনু তাকে ৫,০০০ টাকার একটি চেক লিখে দেয়। অনু চলে যাওয়ার পর প্রীতম এক বুদ্ধি খাটায়। সে ড্রয়ার থেকে আগের একটি চেকবুক বের করে। ৫,০০০ টাকার চেকে এমনভাবে কাটাকাটি করে যেন নিচে ছাপ পড়ে। এরপর কৌশলে সে চেকে ৫ লক্ষ টাকা লিখে ফেলে। সেই জালিয়াতি করা চেক নিয়ে সোজা চলে যায় ব্যাংকে। ব্যাংকের ক্যাশিয়ারের মনে সন্দেহ জাগে। তিনি সরাসরি অনুকে ফোন করে বিষয়টি জানান, কিন্তু স্বামীর সম্মান বাঁচাতে অনু মিথ্যা বলে। সে জানায় চেকটি সে নিজেই লিখে দিয়েছে। টাকা হাতে পেয়ে প্রীতম তো মহা খুশি। সে ভাব নিয়ে আয়েশ করতে থাকে। অফিস থেকে ফিরে অনু রাগে ফেটে পড়ে। সে জানতে চায় প্রীতম কেন ৫ লক্ষ টাকা তুলেছে। প্রীতম উল্টো তাকে শুনিয়ে দেয় যে এই টাকা তার বাবার। তর্কাতর্কির এক পর্যায়ে প্রীতম জানায় সে চীন দেশে যেতে চায়। কেন যাবে? কারণ সে জ্ঞান অর্জন করতে চায়। ঠিক তখনই বেজে ওঠে দরজার কলিং বেল। দরজা খুলতেই দেখা যায় প্রীতমের বন্ধু রাশেদকে। সাথে আছে তার জাপানি স্ত্রী ইরা। রাশেদ না জানিয়েই বউ নিয়ে প্রীতমের বাসায় হাজির হয়। একটু পর প্রীতম যখন মাল্টিপ্লাগ নিয়ে রুমে ঢোকে, সে দেখে রাশেদ আর ইরা রোম্যান্স করছে। প্রীতম দুষ্টমি করে বলে ওঠে, ভাবি তো অনেক রোম্যান্টিক। ইরা তখন জাপানি ভাষায় কিছু একটা বলে, যার এক বিন্দুও প্রীতম বুঝতে পারে না। রাশেদ তার স্ত্রীকে বাংলায় কথা বলতে বললে ইরা প্রীতমকে জিজ্ঞেস করে, আপনি কি রোম্যান্টিক নন? প্রীতম আত্মবিশ্বাসের সাথে জানায় সেও যথেষ্ট রোম্যান্টিক। এরপর রান্নাঘরে গিয়ে সে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। অনু মজা করে তাকে রোম্যান্টিক পুরুষ বলে ডাকলেও মনে মনে বেশ অবাক হয়। সে প্রীতমকে জিজ্ঞেস করে, এই জাপানি বন্ধু আর তার বউ হঠাৎ কোত্থেকে এলো? প্রীতম জানায় রাশেদ তার ছোটবেলার বন্ধু, যে বহু বছর জাপানে ছিল। পরের দিন অনুর চেম্বারে এক ক্লায়েন্টের সাথে জমি নিয়ে কথা হচ্ছিল। সেখানে প্রীতম, রাশেদ আর ইরা এসে তাদের ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু কাজের চাপে অনু যেতে না পারায় রাতে সবাই মিলে বারবিকিউ পার্টির আয়োজন করে। আগুনে মাংস ঝলসানোর সময় প্রীতম ইরাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ কেমন লাগছে? ইরা আবার জাপানি ভাষায় উত্তর দিলে প্রীতম কিছুই বুঝতে পারে না। রাশেদের অনুরোধে ইরা তখন পরিষ্কার বাংলায় বলে, তোমাদের দেশ আমার খুব ভালো লেগেছে। ইরার মুখে এত সুন্দর বাংলা শুনে অনু অবাক হয়ে যায়। সে রাশেদকে জিজ্ঞেস করে, 1 মাসে এত সুন্দর বাংলা শিখল কিভাবে? রাশেদ রহস্যময় হেসে জানায় সে যুগ যুগ ধরে জাপানে আছে। অনু যখন তার রিসার্চের কথা জানতে চায়, রাশেদ বলে সে আসলে মানুষের মন নিয়ে রিসার্চ করছে। এক পর্যায়ে প্রীতম আর ইরা আলাদা হয়ে গল্প করতে শুরু করে, যা দূর থেকে অনু আর রাশেদ লক্ষ্য করছিল। ইরা প্রীতমকে বলে, তোমার মন অনেক নরম, কিন্তু সেখানে অনেক কষ্ট লুকিয়ে আছে। নিজের মনের কথা বুঝে ফেলায় প্রীতম বেশ অবাক হয়। সে ইরাকে জীবনানন্দ দাশের কবিতা শোনাতে চায়। যদিও ইরা জানায় সে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে, তবুও প্রীতম তাকে কবিতা শোনায়, যা দেখে অনু মনে মনে বেশ ঈর্ষান্বিত বা জেলাস হয়ে পড়ে। রাত বাড়লে প্রীতম আয়নায় ইরার উপস্থিতি অনুভব করে তাকে ফ্লাইং কিস দেয়। অন্যদিকে বেডরুমে অনুর রাগী গজগজ করছিল। সে প্রীতমকে জিজ্ঞেস করে, তোমার এই বন্ধুরা কবে যাবে? প্রীতম কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়লে অনু আরও রেগে যায়। সে বলে, তোমার ওই বিচ্ছিরি গলায় কবিতা শোনানোর কি দরকার ছিল? প্রীতম তখন পাল্টা জবাব দেয়, তোমার কাছে আমি আনস্মার্ট হতে পারি, কিন্তু ইরা বলেছে আমার মতো স্মার্ট ছেলে নাকি জাপানেও নেই। অনু প্রীতমকে আনস্মার্ট বলায় সে বেশ আঘাত পায়। সে বলে, ঠিক আছে, তোমার এই আনস্মার্ট ছেলের সাথে আর কথা বলতে হবে না।
এই বলে বালিশ নিয়ে সে বেডরুম ছেড়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। রাতে অনু শান্ত হয়ে প্রীতমকে সোফায় ঘুমোতে দেখে মায়া অনুভব করে। সে আলতো করে প্রীতমের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে যায়। অন্যদিকে নিজের রুমে ইরা গভীর কিছু একটা ভাবছিল। রাশেদ তাকে বাংলায় জিজ্ঞেস করে, কি ভাবছ? ইরা সরাসরি জানায় সে প্রীতমকে নিয়ে ভাবছে। প্রীতমের মনে ইরার জন্য অনেক প্রেম আছে এমন কথা শুনে রাশেদ কিছুটা অবাক হয়। সে জিজ্ঞেস করে, তাহলে আমাকে তোমার কেমন লাগে? ইরা উত্তর দেয়, শিক্ষক বা বন্ধুর মতো। রাশেদ আদর করতে চাইলে ইরা তাকে ফিরিয়ে দেয় এবং জানায় তার ভালো লাগছে না। পরের দিন সকালে ইরা অনুর কাছে গিয়ে সরাসরি এক অদ্ভুত কথা বলে। সে বলে, তুমি কি ভাবছো আমি তোমার স্বামীকে কেড়ে নেব? ব্যাপারটা কিন্তু তা নয়। অনু অবাক হয়ে বলে, কই, আমি তো এমন কিছু বলিনি। ইরা জানায় অনুর মুখ দেখেই সে সব বুঝতে পারছে। এমনকি প্রীতম যে ইরাকে পারফেক্ট বলেছে সে কথাও সে অনুকে শুনিয়ে দেয়। ইরা অনুর স্কিন টোনের প্রশংসা করে এবং তার মতো শাড়ি পরার ইচ্ছা প্রকাশ করে। জেদ আর ঈর্ষা বশবর্তী হয়ে অনু তার আলমারি থেকে একটি শাড়ি বের করে ইরাকে পরিয়ে দেয়। বাইরে রাশেদ প্রীতমকে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে সম্পর্কের মানে বোঝাচ্ছিল। প্রীতম অবাক হয়ে জিজ্ঞেস করে, এত লক্ষ্মী একটা বউ পেয়েও তুই আনহ্যাপি কেন? রাশেদ তিতকুটে গলায় উত্তর দেয়, কারণ আমার বউ তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ঠিক তখনই শাড়ি পরে অপার্থিব সৌন্দর্যে দুই বন্ধুর সামনে হাজির হয় ইরা। প্রীতম মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে অপ্সরা বলে ডাকে। ইরা অপ্সরা শব্দের অর্থ জানতে চাইলে প্রীতম তাকে বুঝিয়ে বলে, এর মানে স্বর্গের পরী। খুশি হয়ে ইরা রাশেদের সামনেই প্রীতমের হাত ধরে বলে ওঠে, আই লাভ ইউ। নিজের স্ত্রীর মুখে বন্ধুর প্রতি এমন প্রেম দেখে রাশেদ গালি দিয়ে সেখান থেকে চলে যায়। ইরা অবাক হয়ে জিজ্ঞেস করে, ও কি আমাকে গালি দিল? প্রীতম সুযোগ বুঝে ইরাকে জড়িয়ে ধরে বলে, নিজের বউকে কেউ এভাবে গালি দেয়? আমি হলে জীবনেও দিতাম না। পরদিন রাশেদ ইরাকে নিয়ে চলে যাবার প্রস্তুতি নেয়, কিন্তু এরই মধ্যে অনু দেখে ফেলে প্রীতম আর ইরা একে অপরকে জড়িয়ে ধরে আছে। রাগে ফেটে পড়ে অনু। রাতে ডিনার টেবিলে ইরা যখন প্রীতমের পাতে আস্ত মুরগি তুলে দেয়, অনু সেটা টেনে রাশেদকে দিয়ে দেয়। তর্কাতর্কির এক পর্যায়ে রাশেদ জানায় তারা আজই ঢাকা ফিরে যাবে এবং জাপানে চলে যাবে। ইরা তখন প্রীতমকে কৃষ্ণ আর নিজেকে রাধা বলে সম্বোধন করে, যা শুনে রাশেদ চরম রেগে যায় এবং প্রীতমকে সিদ্ধান্ত নেবার জন্য 2 দিন সময় দেয়। স্বামীর এমন কাণ্ড দেখে অনু তার বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই রাশেদ অনুকে থামায়। সে অনুকে বলে, তুমি কেন যাবে? যাওয়ার হলে প্রীতম যাবে। রাশেদ অনুকে একটি গোপন পরিকল্পনার কথা জানায় এবং তার সাহায্য চায়। এক পর্যায়ে রাশেদ অনুর হাত ধরে বলে, প্রীতমের সাথে তোমাকে মানায় না, তোমাকে শুধু আমার সাথেই মানায়। বন্ধু হয়ে নিজের স্ত্রীর হাত ধরায় প্রীতম নিজেকে সামলাতে না পেরে রাশেদকে ঘুষি মেরে বসে। রাগ কমলে প্রীতম নিজের ভুল বুঝতে পারে এবং রাশেদের কাছে ক্ষমা চাইতে যায়। রাশেদ তাকে বলে ইরার কাছে গিয়ে ক্ষমা চাইতে। প্রীতম ইরার রুমে গিয়ে তাকে সরি বলে এবং জানায় সে শুধু অনুকেই ভালোবাসে, কিন্তু ইরা কোনো কথা বলে না। প্রীতম যখন ইরাকে স্পর্শ করে তখনই সে প্রচণ্ড ইলেকট্রিক শক খায়। অবাক হয়ে প্রীতম দেখে ইরা আসলে একটি চার্জিং পোর্টের সাথে যুক্ত হয়ে চার্জ নিচ্ছে। ঠিক তখন ঘরে প্রবেশ করে রাশেদ আর অনু। রাশেদ হাসতে হাসতে বলে, ইরা কোনো স্বর্গের অপ্সরা নয়, সে আসলে একটি রোবট। প্রীতম আকাশ থেকে পড়ে। রাশেদ খুলে বলে সব সত্যি। ইরা আসলে একটি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। মানুষের ভালোবাসার অনুভূতি একটি যন্ত্রের ভেতর কতটা কাজ করে সেটা দেখার জন্যই এই প্রজেক্ট। প্রীতমের স্বভাব আর পছন্দ অনুযায়ী ইরার অ্যালগোরিদম সেট করা হয়েছিল। রাশেদ একটি ব্যাগ ভর্তি টাকা প্রীতমের হাতে দেয়। সে জানায় এই রিস্কি এক্সপেরিমেন্টে অংশ নেবার পুরস্কার হিসেবে এই টাকা তাদের জন্য। প্রীতম আর অনু নিজেদের ভুল বুঝতে পেরে একে অপরের কাছে ক্ষমা চায়। ইরা তখন যান্ত্রিক হাসিতে সবাইকে টোকিওতে যাওয়ার দাওয়াত দেয়। আর এভাবেই শেষ হয় দারুণ রহস্যময় এই সিনেমাটি। তো বন্ধুরা, মানুষের অনুভূতি নিয়ে তৈরি এই রোবটের গল্প আপনাদের কেমন লাগলো? বাস্তবে কি এমন রোবট থাকা সম্ভব? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।